মতিন ভাই দিয়ে আমি এই ক্যাপ্টেন সাহেবের কাছে বলে 2 দিনের সময় নিয়ে তার সেই টিন খোলায় তাকে সেভ করা হয়। এবং কিভাবে টিন খুলেছে আমার বাজুর কাছে তারা গল্প বলেছে যে শেষে না করতে পারে কি করবো, বাড়ির নিড়ানি নিয়ে যে আমরা সবাই মেয়ে পুরুষ সবাই চালে উঠে নিড়ানি দিয়ে স্ক্রু খুলে সেই টিন সরাইছি। বাজুর কাছেই গল্প করেছে। আর সেই আনিস বড় বড় কথা বলে। সেই আনিস আওয়ামী লীগের লোকজনকে কারা প্রশ্রয় দিচ্ছে, কারা এই আমি এর আগে আমাদের যে 26 তারিখে আমাদের স্কুল মাঠে যে মিটিং হলো, সেই মিটিং এ আমি বলেছি যে আমাদের বিরুদ্ধে কেস যেটা হয়েছে সেটা হয়েছে সৈয়দ আমজাদের উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে। সৈয়দ আমজাদের উপজেলা নির্বাচনে আনিসের নাকি ওই কাজলকে সদরখার লোকজন অপমান করেছে। আমরা তার প্রতিবাদ করতে গেছি। আমরা প্রতিবাদ করে যখন ফিরে আসব তখন আনিস অকথ্য ভাষায় সদরখার গালিগালাজ করাতে সদরখার লোকজন আমাদের উপর আক্রমণ করে। তখনকার যে এমপি আমাদের মেহেদী সাহেব আমাদের উপস্থিত ছিল। আমরা মেহেদী সাহেবকে সুইপার কলোনিতে পাঠায় দিয়ে আমাদের লোকজন এই রেলের খোয়া নিয়ে আনিসের সমস্ত লোকজন দৌড়তেছে। যে কয়জন লোক ছিল সব দৌড়ে পালাইছে। একমাত্র মোহাম্মদ নামে একটা লোক ছিল, আর আমাদের সালাম ছিল, আজাদ ছিল, এই যে কুদু ছিল, আরো ওই যে আমার মুয়াজ্জম ছিল। এরকম 10টা লোক তারে করে ঠেকাইছে। এবং ঠেকায়ে আমরা ওখান থেকে মেহেদুরমিকে নিয়ে পুলিশের মাধ্যমে আমরা বেরিয়ে আসি। তারপরে আমাদের কেস হয়। এই কেস তো হয়েছে আনিসদের এই সমস্ত অসাংগঠনিক কাজকর্মের কারণে। কিন্তু সেই সৈয়দ আমজাদের সেই নির্বাচনে আমাদের 9টা লোককে এখানে মেরেছে। আমাদের ইসামতকে মেরেছে। আমার ওই যে জাহাঙ্গীর শ্রমিক দলের তখন সভাপতি ছিল, জাহাঙ্গীরকে মারেছে। আমাদের শহীদ ওই 2 নম্বর ওয়ার্ডে 3 নম্বর ওয়ার্ডের সভাপতি শহীদকে মেরেছে। আরো 7-8 জনকে, মোট 9 জন লোককে, ইমরানের আব্বা জামাল নজরুলকে মেরেছে। মুকুল ইসলাম আমিরুলকে মারেছে। আমাদের বসোয়ার একেনকে মারেছে। আমাদের ওই যে কবেদ নামে একটা ছেলে চোদ্দের নেগামি, তাকে মেরেছে। আমি সৈয়দ আমজাদকে বলেছি যে তোমার নির্বাচনে আমাদের নামে কেস হয়েছে, তোমার নির্বাচনে আমাদের 9 জন লোক আহত হয়েছে। এই 9 জন লোক আহত হয়েছে তোমার পিল্টু মেম্বারের ভাই ভাতিজা, এবং পিল্টু মেম্বার তার ভাই ভাতিজা নিয়ে ইসামতকে মেরেছে থানা মোড়ে, শহীদকে এবং আমাদের জাহাঙ্গীরকে মেরেছে হলো বাস স্ট্যান্ডে। তোমার রাজনৈতিক দায়িত্ব হলো এই পিল্টুর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। কিন্তু বন্ধুরা, আমার কাছে প্রমাণ আছে। সৈয়দ আমজাদ পিল্টুকে নিয়ে মেহেদীর অফিসে গেছে। মেহেদীর অফিসে যায় সমস্ত পুলিশ অফিসারদের কাছে অনুরোধ করে পিল্টুকে তারা এখানে চলাফেরার অনুমতি দিয়েছে। এইটাকে সৈয়দ আমজাদের করা ঠিক হয়েছে? সৈয়দ আমজাদ কি এখন দলের নেতা কর্মী হিসেবে, দলের নেতা হিসেবে আর দাবি করতে পারে? আমরা এই সৈয়দ আমজাদের নির্বাচনের কারণেই আমাদের নামে এই কেস হয়েছে। আমাদের লোকজন অপমানিত হয়েছে, মার খেয়েছে। সেই যারা মারেছে সৈয়দ আমজাদ, তাদেরকে নিয়ে এখন দল গঠন করছে। সৈয়দ আমজাদকে আমি হুঁশিয়ার করে দিতে চাই, ফুকসায় রাজনীতি করতে হলে এই রকম কাজ করা যাবে না। করলে আমরা ছাড়বো না। এর এখন থেকে সমুচিত জবাব দেব। আমি প্রশাসনকে অনুরোধ করব, ওসি সাহেবকে অনুরোধ করব, এই পিল্টু আমাদের 9টা লোককে মেরেছে নির্বাচনের দিন। তাদের অপরাধ, তারা সৈয়দ আমজাদকে উপজেলা নির্বাচনে ভোট দিতে গিয়েছে। তারা লোকজন নিয়ে ভোট দেওয়ার চেষ্টা করেছে এই অপরাধে। তাহলে এই
অপরাধ যারা করলো সৈয়দ আমজাদের নির্বাচনে, সৈয়দ আমজাদ যদি তার বিএনপি বানাতে চায় তাহলে সৈয়দ আমজাদেরকে বিএনপি করার অধিকার আছে? এর প্রতিবাদ কি আমাদের করা উচিত? আমরা কি প্রতিবাদ করব? আপনাদেরকে ধন্যবাদ। এবার আনিস, যে এই কয় বছরে আনিসের ভাই মিজান রাজশাহী ইউনিভার্সিটির প্রফেসর হয়েছে, ও কি যোগ্যতায় হয়েছে? আমি তার সাক্ষী। প্রাইম মিনিস্টার দপ্তর থেকে হারেস চৌধুরী সাহেব আমাদের উপস্থিতিতে টেলিফোন করে ভিসিকে বলল, ভিসি সাহেব আমি কে জানেন? আমি প্রধানমন্ত্রী আপসীর নেত্রী বেগম খালেদা জিয়ার পিএস। আমি আপনাকে বলছি আমার অমুক লোককে আপনি 2 দিনের মধ্যে তার অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়ে আমাকে জানাবেন, না হলে আপনার অসুবিধা আছে। আমার সামনে সেখানে সৈয়দ আমজাদ, আমি, আনিস সবাই আমরা ছিলাম। গেট থেকে প্রাইম মিনিস্টারের গেটে ঢুকতে যে গেট, ওই টেলিফোন থেকে উনি টেলিফোন করলেন, আনিস তুমি সাবধান হয়ে যাও, এই সব করে তোমার ভাই চাকরি পেয়েছে। তোমার ভাই রাজশাহী ইউনিভার্সিটির চাকরি পেয়েছে কি যোগ্যতা বলে? সে দরখাস্ত দিয়েছিল, সে পরীক্ষায় পড়ে তার একটা নিয়ে লোক দেখানো পরীক্ষা নিয়ে হারেস চৌধুরীর টেলিফোনের কারণে তার ভাইকে, ওই মিজানকে রাজশাহী ইউনিভার্সিটি ওই সহকারী অধ্যাপক হিসাবে সেখানে নিয়োগ দিয়েছে। এটা বাস্তব, আমার নিজের কানে শোনা, নিজের চোখে দেখা। বিয়াদবির একটা সীমা আছে। বড় বড় কথা বলে, যার বাড়ি থেকে লুটপাটের টিন বেরোয়, এরা আবার বড় বড় কথা বলে। এই খুকসা কলেজ আমরা ওই আনিসকে দয়া করে নিয়ে এসে প্রিন্সিপাল বানিয়েছি। এর বিয়াদবির একটা সীমা আছে। এই খুকসা কলেজ সমস্ত কিছু, আমি তখন কেবল এসএসসি তে লেখাপড়া করি, আমার মাথা দিয়ে বেরোইছে যে পাংশা কলেজ হয়েছে, কুমারখালী কলেজ হয়েছে, খুকসায় কলেজ হওয়া দরকার। আমি মিটিং ডেকেছি, আমি মিটিং ডেকে সবাইকে অর্গানাইজ করে কমিটি করে সবাইকে নিয়ে এই কলেজের জন্য বাজারে চাঁদা তুলতে নেমেছি। সবাই চাঁদা দিয়েছে। এই আমি জামাল মহাজন একটা অন্যায় করলেও আমি কিছু বলতাম না, কারণ প্রথমে জামাল মহাজনের দোকানে গেছি, বললো যে বাবা কলেজ করবা, খুব ভালো জিনিস। 500 টাকার একটা নোট বের করে দিয়েছে। 72 সালে 500 টাকা মানে 5 বিঘে জমি হতো, এখন 5 লাখ টাকার সমান। সবাই টাকা দিয়েছে। টাকা দিই নাই কে? মজিদ মাস্টারের বাপ এবং মজিদ মাস্টারের চাচা। এই মজিদ মাস্টারের বাপ ইশারত বিশ্বাস, মজিদ মাস্টারের চাচা মঞ্চের বিশ্বাস, তারা দিই নাই বলে আমি ছেলে পেলে দিয়ে তাদের চাতালে যত লুটের টিন ছিল সব বের করে নিয়ে আমি মানুষের বিলাই দিছি। সেই দিন এই বাজারের সমস্ত লোকজন জানে। আমরা এই কলেজের যে টিন ও মজিদ মাস্টার দিয়েছে, মজিদ মাস্টার তখন বিবিএসসির এই টিন ওই ব্যারিস্টার আমিনুরের সাথে চুরি করে 50 বান্ডেল টিন চুরি হয়ে যাচ্ছিল। আমরা যখন ধাওয়া করি তখন মাঝিরা নৌকা ডুবাই দেয়। ওই আমাদের ছেলেপেলে সাতটায় যায়, একটা নৌকা নিয়ে আসে ওই 10 বান্ডেল টিন আমরা নিয়ে হাই স্কুলে আমি রেখেছিলাম, সেইটা দিয়ে কলেজের এখন যে টিন শেড যে এটা ওইটা ওই 10 বান্ডেল টিন দিয়ে করা। পরে এই মজিদ মাস্টার, এই আমার হাই স্কুলের হেডমাস্টার আলতাফ সাহেব, তার দিয়ে আমি 10 বান্ডেল টিন, এই হেডমাস্টার তখন আগে তো প্রিন্সিপাল ছিল, পরে তো ফজলুল হক সাহেব MA পাস করার পর ফজলুল হক সাহেব প্রিন্সিপাল, তখন উনি প্রিন্সিপাল নাই, কিন্তু ওই প্যাড হয়তো ওনার বাসায় ছিল। একটা প্যাড নিয়ে লেখেছে মজিদ মাস্টার 10 বান্ডিল টিন দিয়েছে। এই নিয়ে তখন আমি জেলে অনেক হয়ে গেছে। আমি জেল থেকে বেরোয় এসে মজিদ মাস্টার বললাম যে আপনি কি টিন দিয়েছেন? কথা বলেন। আমি বললাম যে এক্ষুনি লেখেন যে আমি আমার এই যে অভিযোগ প্রত্যাহার করলাম। আমি আলাউদ্দিন প্রত্যাহার করাই দিছি। ফজলুল সাহেব হবি বেঁচে থাকলেই তারা প্রমাণ করত। এইভাবে কলেজ করেছি।
তুমি এই কলেজ আসে ওই কলেজে যে কয়টা অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে সমস্ত টাকা নিয়ে আনিস 2 কোটি টাকায় কলেজ থেকে আয় করেছে, এবং কলেজ সরকারি করার নাম করে কলেজ ফান্ড থেকে এবং কলেজের বিভিন্ন শিক্ষকদের কাছ থেকে টাকা নিয়ে মজিদ মাস্টারের ছেলে জয়কে ঘুষ দেওয়ার জন্য 2 কোটি টাকা তাদের কাছ থেকে নিয়েছে। আমরা এর ব্যবস্থা নেব এবং এর যে খুকসা কলেজের কি ক্ষতি করেছে তার পাই টু পাই হিসাব আলীর কাছ থেকে নেব। এই যোগ্যতা, এই সাহস, এই জনসমর্থন আমাদের আছে 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 এবং আছে কি নাই আমরা দেখায় দেব। এইবার আপনাদের এই আনিস সেদিন এই সন্ত্রাসীদের, এই আর্মি যাদেরকে সন্ত্রাসী হিসেবে অ্যারেস্ট করেছে, যাদের কাছ থেকে আর্মস পেয়েছে, যাদের কাছ থেকে বিভিন্ন জায়গায় চাঁদাবাজির প্রমাণ পেয়েছে, সেই সন্ত্রাসীদের জামিন তো একজনের হবেই, জামিন কোর্টের এখতিয়ার, জামিন করে নিয়েছে। যে ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য দিয়েছে এই বক্তব্য আপনাদের শুনে এই বিষয়ে আমরা কি সিদ্ধান্ত নিতে পারি আগামী দিনে তার মতামত দেওয়ার জন্য আপনাদের আমি বিনীত অনুরোধ করছি। এখন এই মানে বক্তৃতাটা আপনারা শোনার জন্য অনুরোধ জানাচ্ছি। এই দাও, মাইকে দাও। আপনারা কেউ কথা বলবেন না। বক্তৃতা দেবেন। এখানে পাওয়া যায় তা ঘেরাও করে, তারপরে থানা প্রশাসন তাদেরকে টেকআপ করে, তাদের জীবন রক্ষা করে। আমরা চাই না সেরকম পরিস্থিতি ব্যবসায় হোক। আমি দায়িত্বহীন করতে থানা বিএনপির সদস্য সচিব হিসেবে, সাবেক সাধারণ সম্পাদক হিসেবে আমার দলের নেতা কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা আমার নৈতিক দায়িত্ব। আমি সেই দৃষ্টিকোণ থেকে আমি আহ্বান রাখছি, এই সংসার আমি নাই, যেখানে পাওয়া যাবে ঘেরাও করে থানা প্রশাসনকে খবর দেবে। জায়গা খুব সামান্য হবে না, সম্মুখীন হতেই হবে। আমি তার সম্মুখীন করবো। একই সাথে প্রশাসনকেও আমি জানাতে চাই, আপনারা 7-8 মাস ধরে বহু পর্যবেক্ষণ করেছেন, বহু খোঁজ খবর সংগ্রহ করেছেন। আপনারাও জানেন এই খোকসার 9 ইউনিয়নে কারা বিরাট মিলিটারি। আপনাদেরকে অনুরোধ করতে চাই, জনগণ খুশি ওঠার আগে আওয়ামী লীগের ফ্যাসিস্টের এই সকল দোষরদেরকে আইনের আওতায় নিয়ে আসেন। আইনের আওতায় না আনেন এরকম কর্মকাণ্ড অব্যাহত হতেই থাকে। একসময় জনরস কিন্তু ট্যাকেল করার ক্ষমতা আপনাদের থাকবে না। আমি থানা প্রশাসনকে অনুরোধ করব, আপনারা এই সমস্ত মিলিটারিদের ব্যাপারে খোকসা থানার 9টি ইউনিয়নে যে সমস্ত মিলিটারি লুকায়িত আছে তাদের ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন। আমাদের যেন নিজেদের হস্তক্ষেপ না করা লাগে, এটা আমার অনুরোধ থাকলো থানা প্রশাসনের প্রতি। পাশাপাশি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নাম ব্যবহার করে, পদ পদবি ব্যবহার করে যে সমস্ত নেতৃবৃন্দ ষড়যন্ত্রমূলক ভাবে এই সমস্ত কুচক্রীদের জায়গা করে দিচ্ছেন, তাদের কাছে আমি বিনয়ের সাথে অনুরোধ করতে চাই, আপনারা দয়া করে এই সমস্ত কর্মকাণ্ড থেকে বিরত হন। এই সমস্ত কর্মকাণ্ড পরিচালনা করে নিজের বেশি শক্তি দেখাইতে চাচ্ছে, ভিতরে খবর নেন, জনগণ আপনাকেও ধিক্কার দিচ্ছে, আপনাকে সমালোচিত করছে, পাশাপাশি দৌড়াদৌড়ি করছে। আওয়ামী লীগের যে সমস্ত লোকজন আপনাদের আন্ডারে, আমাদের নেতৃত্বের আন্ডারে হচ্ছে, কেউ যদি প্রশ্রয় দেওয়ার চেষ্টা করে, আমি জনগণকে সাথে নিয়ে সেই নেতৃত্বকে এই ঘটনার পর থেকে বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন। আজকে জামিনের ব্যাপারে তার ঢাকায় জরুরি কাজ ছিল, আমি এবং আমরা প্রায় সরকারের সঙ্গে আলাপ করে সরকার আমাদের বিষয়টা গত 25 দিন আগে আবার করেছিলাম, ভাই আপনার গতকাল আপনার এই কুষ্টিয়াতে দেওয়া হবে না, কুষ্টিয়ায় আপনার থাকা লাগবে, 10 কোটি আপনার সরকারের উপস্থিত থাকবে,
করবো ওই দিন। তবে এই স্যাক্রিফাইস আমরা রানাই যাবে শোনার সাথে সাথে সেটা ওস্তাদ এবং আমাদেরকে কথা দিয়েছিল আমরা থাকবো। ঢাকার প্রোগ্রাম সে ক্যান্সেল করেছে এবং আজকে সে সকাল 11টা থেকে 3টা পর্যন্ত জজের এজলাসে সামনে বসার জায়গা থাকে সেখানে বসে সে সময় দিয়েছে আমাদের জন্য। বিভিন্ন আইনজীবীদের সাথে আলাপ করে আইনজীবীদের সংগঠিত করে নিয়ে গেছে এই দাবি কনফার্ম করার জন্য। ইনশাআল্লাহ তার প্রচেষ্টা সফল হয়েছে, আমরা তার সাথে ছিলাম। তাকে আমরা আপনারা জানেন রাজনৈতিক সম্পর্ক একটা আলাদা সম্পর্ক হয়। ক্লাবের সম্পর্ক যেমন আমি মনে করি একটা রাজনৈতিক সম্পর্ক তার চাইতে একজন রাজনৈতিক কর্মী তার বাবার কথা শুনে না, তার ভাইয়ের কথা শুনে না, শুনে তার নেতার কথা। সেই নেতা যদি সেই কর্মীকে সঠিকভাবে মূল্যায়ন না করতে পারে, কিসের নেতা সে? আমরা সেরকম নেতার আগমন, সেই রকম নেতার বিচরণ, সেই রকম নেতার বিসমাস এই ঘোষায় দেখতে পাচ্ছি অনেকে। সমস্ত নেতা জনগণ চায় না, জনগণ ওই সমস্ত নেতা তারা কোনো উপকারও মনোযোগ পায় না, আর ওই সমস্ত নেতা জনগণের কোনো কথা নাই। বহুদিন যাবৎ সৈয়দ মেহেদী আমাদের ওই সাথে রাজনীতি, বহুদিন যাবৎ মানে রাজনীতি শুরুটার হাত ধরে আমরা দেখেছি আমাদের বয়সে যারা আছে সবাই জানে সৈয়দ মেহেদী আমাদের উনি ঘোষা দলের জন্য, ঘোষার একজন নেতা কর্মীর জন্য, সর্বোপরি ঘোষাবাসীর জন্য তিনি যতটা আমি ব্যতীত আমার রাজনৈতিক জীবনে আমি এরকম নেতা আমি কোথাও পাইনি। আল্লাহ তাআলার কাছে আমরা প্রার্থনা জানাই আমাদের নেতা সুধার, আমাদের নেতা এক হায়াত আল্লাহ পাক তিনি সুস্থতার সাথে সুস্থ হন এবং আগামী যত সম্পূর্ণ কাজ আছে ইনশাআল্লাহ তার নেতৃত্বেই আমরা সম্পূর্ণ করব। পাশাপাশি আজকে তারা কিন্তু আমার সদ্য ভাই আমার ছিল ভাই এত রিটায়ার পাস তাদের গ্রেফতার গ্রেফতার করার ফলে যে অকথ্য নির্যাতন ভাষায় বর্ণনা দিয়ে চাকরির উপরে যে নির্যাতন চালিয়েছে এরা ভাষায় বর্ণনা দিয়ে কল্পনা করা যায় না। এই নির্যাতনের যন্ত্রণা থেকে আমরা কি রাজনীতিকে মুক্তি দেব? এবং এটা পরিষ্কার ঘোষণায় দেওয়া মিলিটারির মতো দর্শক বক্সায় থাকতে পারবে না। আমি আমার কথা না বাড়াই, আল্লাহ পাক আমাদের সকলকে ইবাদত করুন। দলের দায়িত্ব ইমানই দায়িত্ব আমরা যেন মনে করি দলের দায়িত্ব পালন করতে পারি সকলে, সেই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি আপাত শেষ করছি। আল্লাহ হাফেজ। এরপর আমাদের সামনে কথা রাখবেন আমাদের সাবেক উপজেলা চেয়ারম্যান বছর পাবো আমি আর একটা কথা বলতে চাই। এই সৈয়দ আমজাদ, আনিস এবং মেহেদী রুমি বিভিন্ন লোককে বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসা এমপিও করার নামে বিভিন্ন জায়গা থেকে টাকা দিয়েছে। এরা বেশি বাড়াবাড়ি করলে আমি সেগুলো জনগণের সামনে তুলে ধরবো এবং যাদের চাকরি দেওয়ার নামে টাকা নিয়েছে এখনো টাকা ফেরত দেই নাই, তাদের চাকরি দিই নাই, তাদের যদি টাকা ফেরত না দেয় 15 দিনের মধ্যে আমি সেই সমস্ত লোকজনদের দিয়ে এই খুকসা বাজারে আমি মিছিল করাবো। আমার পাইকপাড়া স্কুল থেকে আমাদের হেডমাস্টার কাজী হাফিজ মারা গেছে, সেখান থেকে 2 বার টাকা নেছে হলো মিজা, তখন সভাপতি ছিল, আমরা দয়া করে ওর সভাপতি বানাতাম। মিজার মাধ্যমে 80 হাজি 1,60,000 টাকা। আমরা এখন যাই, ওই যে একটা মাধ্যমিক বিদ্যালয় আছে ওই পদ্মার ধারে, মাধ্যমিক বালিকা বিদ্যালয়, ওই গোলাম রসুল সাহেবের বাবা কবিল উদ্দিনের নামে গোলাম রসুল সাহেব মারা গেছেন, আল্লাহ তার বেশ নসিব করি, আমার কাছে এসে প্রচার করতো। মেহেদী রুমি কয়েকবার তার কাছ থেকে টাকা নেছে, তার আজও অবধি এই স্কুল এমপিও ভুক্ত হই নাই। আপনার এই যে সাকোয়াত নামে আমার একটা ছেলে বহরমপুর বাড়ি, তার কাছ থেকে টাকা নিছে তার ভাই, বড় ভাই তুফা আমার লোক ছিল, মেম্বার ছিল। তুফা আমার কাছে বারবার বলেছে যে ভাই আমার ছেলেটা, আমার ভাইটাকে সে একেবারে শেষ করে দিল, আমার ভাইটাকে টাকা নিয়ে চাকরি দেয় না, আজও পর্যন্ত টাকা ফেরত দিই নাই। আপনার
আমি তার ওই শিশু স্কুলে দিয়ে তার জীবনটা কোন রকম রক্ষা করার ব্যবস্থা করেছি। আপনার এই যে আমাদের লোকমান আছে, ওপারে বাড়ি সাত্তারের ভাই, তার কাছ থেকে টাকা নিয়েছে তার চাকরি দেওয়ার জন্য, তার টাকাও ফেরত দিই নাই, কিছু দেশে এখনো বেশ কিছু টাকা পাবে। আমাদের বাড়ির কাছে ক্যাপ্টেন বাড়ি, তার বাড়ি এই যে আপনার ইয়েতে, এই যে গার্লস স্কুলের পিছনে বাড়ির কাছ থেকে টাকা নিয়েছে, সেই টাকা বিভিন্ন ভাবে কিস্তিতে এখনো পর্যন্ত শোধ করি নাই। বেশি বাড়াবাড়ি করলে বেশি সততা। এই মেহেদুরুমি, আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করতে চাই, মেহেদুরুমি, সৈয়দ আমজাদ, আনিস বিনে পয়সায় কোনো কাজ করেছে? ঘুষ না নিয়ে কোনো কাজ করেছে? এইরকম কোনো প্রমাণ কেউ দিতে পারে? ঘুষের বিনিময়ে এখানে চাকরি দিয়েছে প্রাইমারি স্কুলে, ম্যাক্সিমাম হিন্দু ছেলেদের কাছ থেকে টাকা নিয়ে চাকরি দিয়েছে। এবং মেহেদুরুমি বলতো হিন্দুদের পেমেন্ট ভালো, তাহলে এখন হিন্দুদের কাছ থেকেই ভোট নাও। এইগুলো আমাদের কাছে প্রমাণ আছে, আমরা প্রমাণ আকারে এইগুলো দেবো। তো আমি আপনাদের কাছে অনুরোধ করতেছি, আপনি আনিসের যে ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য শুনেছেন, আনিস যার পক্ষে বক্তব্য দিয়েছে সে হলো শহীদ মেম্বার, সে হলো জ্যাকি। জ্যাকি কি ভালো লোক না সন্ত্রাসী? সন্ত্রাসীকে আমরা সন্ত্রাসী বলবো না? এরা গ্রেপ্তার হয়েছে, আর্মির দেশপ্রেমিক আর্মি তাদেরকে গ্রেপ্তার করেছে। আর্মির কাজকাম আমরা তো জানি, আর্মি ওভারসিওর না হয়ে কারো গায়ে হাত দেয় না। আমরা এই সবার পক্ষ থেকে আমাদের দেশপ্রেমিক আর্মি দেশের মানুষের শান্তিতে বসবাসের জন্য চাঁদাবাজদের, দুষ্কৃতিকারীদের, দুর্বৃত্তদের, সন্ত্রাসীদের হাত থেকে রক্ষা করবার জন্য এই সন্ত্রাসীদের, এই চাঁদাবাজদের তারা গ্রেপ্তার করেছে। এই জন্য আমরা তাদেরকে এই সবার পক্ষ থেকে, খুকসাবাসীর পক্ষ থেকে ধন্যবাদ এবং অভিনন্দন জানাই। এবং আমরা আশা করব আমাদের দেশপ্রেমিক আর্মি এই সমস্ত দুর্বৃত্তদের কথায় কান না দিয়ে, যেই দেশের জনগণের শান্তি বিঘ্নিত করবে, জনগণের কাছে চাঁদা দাবি করবে, জনগণের কে মাঝে অশান্তি সৃষ্টি করবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। এবং আমরা সহ খুকসার জনগণ, আমরা তাদের এই দেশের মানুষের জন্য গৃহীত এই সিদ্ধান্তকে স্বাগত জানাবো, অভিনন্দন জানাবো, সমর্থন দেব। আমরা আপনাদেরকে এই যে আনিস সহ এই যে ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য দিচ্ছে, সন্ত্রাসীদেরকে বিএনপির কর্মী হিসাবে তারা চালানোর চেষ্টা করছে, তারা আমাদের ইঙ্গিত করে কথাবার্তা বলছে, আমরা এ পর্যন্ত বলি নাই। কিন্তু যেহেতু আমাদের দোষারোপ করছে, সেহেতু এই পরিস্থিতিতে আমাদের কি করণীয়, এইটা আপনাদের মতামত নিয়ে আমরা এখনই সিদ্ধান্ত নেব। আপনারা সবাই একটু দয়া করে মন খুলে আপনারা একটু বক্তব্য দেবেন, যেটা সত্য সেইটা বলবেন। আপনাদের মতামত দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। এই দাও। আজকে খুকসা থানা বিএনপি এবং পৌর বিএনপি কর্তৃক আয়োজিত খুকসা থানা বিএনপি এবং অঙ্গ সংগঠনের বিভিন্ন ইউনিয়ন এবং বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ এই বিগত দিনে খুকসা যে সন্ত্রাসী কর্মকাণ্ড চলছে এবং এই সন্ত্রাসী কর্মকাণ্ডকে পুঁজি করে কেউ কেউ সহজ সস্তা জনপ্রিয়তা অর্জন করার জন্য সন্ত্রাসীদের পক্ষ নিয়ে আমাদের নেত্রীদের বিরুদ্ধে যে মিথ্যা গীবত গাচ্ছেন এবং জনগণের মধ্যে যে বিভ্রান্তি সৃষ্টি করছেন, সেই মত বিনিময় অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এবং আমার চাচা এজিডি রশিদ রেজা বাজু এবং যারা উপস্থিত হয়েছেন সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা এবং সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আসলে এখানে বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন খান এবং বীর মুক্তিযোদ্ধা এজিডি রশিদ রেজা বাজু চাচা যে বক্তব্যগুলো দিলেন, এই বক্তব্যগুলো আসলে অনেকদিন ধরে আমরা চাচ্ছিলাম, প্রত্যাশা ছিল যে এই বক্তব্যগুলো আসলে জনগণের মধ্যে এগুলো বলার দরকার এবং জানার দরকার।
কারণ আমরা আজকে এই যে খুকসা বিএনপি একটা শক্তিশালী সংগঠন, এই সংগঠনটাকে কিভাবে গ্রুপিং করে দ্বিধাবিভক্ত করে এই সংগঠনটাকে কিভাবে ক্ষতিগ্রস্ত করার জন্য যারা বিগত দিন থেকে এ পর্যন্ত কাজ করে আসছে তাদের মুখোশটা উন্মোচন করার এই প্রত্যাশা দাবি আমাদের দীর্ঘদিনের। তা আজকের দিনে এটা প্রকাশ পেল, এটা আসলে অনেক আগে এটা দরকার ছিল। আপনারা দেখেছেন যে খুকসা কেন্দ্রিক এই বিএনপির দুইটা গ্রুপিং এর মধ্যে যে রেশারেশি, যে দলাদলি এবং যে বিভ্রান্তমূলক বক্তব্য দেওয়া হচ্ছে এবং উস্কানিমূলক বক্তব্য দেওয়া হচ্ছে, এর মূল কারণ আমি মনে করি এই দলের মধ্যে গ্রুপিং। এই গ্রুপিং যে তৈরি করেছে, আপনারা আমাদের দুই মুরব্বীর বক্তব্য অবশ্যই পরিষ্কার হয়ে গেছেন। এই গ্রুপিং তৈরি করেছে এই খুকসা বিএনপি, একমাত্র গ্রুপিং তৈরি করেছে এই প্রিন্সিপাল আনিসুজ্জামান স্বপন। কারণ এটা তিনি করেছেন শুধু তার ব্যক্তি স্বার্থের জন্য। এটা কি দলের স্বার্থে করেছেন? এটা করেছেন কার জন্য? এটা করেছেন শুধু তার ব্যক্তি স্বার্থের জন্য। আমাদের মুরব্বীদের বক্তব্য আপনারা জেনেছেন, এরা দল করতে এসে এই দলকে ভাঙায় তার পরিবারের 36 জন চাকরি নিয়েছে। লুটপাট, যত কিছু অনিয়ম, উচ্ছৃঙ্খল বিশৃঙ্খলা দলের মধ্যে তারা সংগঠিত করেছেন। এটা করার মূল উদ্দেশ্য তাদের ব্যক্তি স্বার্থ হাসিল করার জন্য। তাছাড়া দলের স্বার্থ তারা এগুলো কখনোই করে নাই। দলের মধ্যে যদি গ্রুপিং থাকে, বিভাজন থাকে, তাহলে দল কি উপকৃত হয়? দল কি ক্ষতিগ্রস্ত হয়? এবং যারা সুকৌশলে এই কাজগুলো করেন তারা দলের বন্ধু না শত্রু? এই কাজটা সুকৌশলে কে করেছে? এই আনিসুজ্জামান। আনিসুজ্জামান দলের বন্ধু না শত্রু? তাহলে আমরা তাকে কি করব? বয়কট করব। এবং আমাদের এই এখন কিছু এই যে 5 তারিখের পরে যারা এই খুকসা কেন্দ্রিক বিএনপির ট্যাগ ভাঙিয়ে, বিএনপির ট্যাগ গায়ে লাগিয়ে, বিএনপির ব্যানারকে কাছে নিয়ে যারা এই সন্ত্রাসী কর্মকাণ্ড করছে, বক্তব্যে আপনারা পরিষ্কার হয়েছেন, তাদেরকে লালন করে পরবর্তীতে আবার তারা সন্ত্রাসের দমন করার পক্ষে কথা বলছে। কি চাতুরতা চিন্তা করা যায়! যারা সন্ত্রাসীকে একাধারে লালন করছে, আবার তারা সন্ত্রাসী দমন করবে এই বক্তব্য দিচ্ছে। কত বড় প্রতারক! এই প্রতারককে কখনো কি আপনারা নেতা হিসেবে মানবেন? আমরা চাইবো যে নেতার দ্বারা আমার দল উপকৃত হবে, দল সুসংগঠিত হবে, দলের মধ্যে বিভাজন থাকবে না, আমরা সেই নেতাকে নেতা হিসেবে মানতে পারি। ঠিক আছে? যারা দলের মধ্যে বিভাজন তৈরি করবে, দলের সিনিয়র নেতা কর্মীদেরকে যারা অসম্মানী করে পরোক্ষভাবে ইনডাইরেক্টলি যারা অপমান অপদস্থ করতে যারা চেষ্টা করবে, আমরা কি তাদের মেনে নেব? তাদেরকে আমরা কি করবো? প্রতিহত করব। আমরা তাদেরকে ঐক্যবদ্ধভাবে বিএনপির যারা নিবেদিত প্রাণ, বিএনপির যারা নিষ্ঠাবান নেতাকর্মী, আমরা তাদেরকে দিয়ে সেই অপশক্তি এবং বিভাজন সৃষ্টিকারী, গ্রুপিং তৈরিকারী সেই নেত্রীকে আমরা কি করবো? বয়কট করব, আমরা প্রতিহত করব। ঠিক আছে? আমি সবাইকে আগামী দিনে আমাদের থানার যে আহ্বায়ক এবং পৌর আহ্বায়ক, এদের নেতৃত্বে সুসংগঠিত থেকে আমাদের একটাই লক্ষ্য, আমাদের দল বিএনপিকে সুসংগঠিত করা। আমরা ব্যক্তি স্বার্থে দল করি? আমরা দলের স্বার্থে দল করি। দলের স্বার্থে আমাদের দল করতে হবে। আমরা ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে থেকে দলের স্বার্থে কাজ করে আমাদের বিএনপিকে সুসংগঠিত করে আগামী নির্বাচনে আমাদের পক্ষে যে ধানের শীষের প্রতীক নিয়ে আসে, আমরা তাকে আপ্রাণ চেষ্টা করে একত্রবদ্ধ ভাবে চেষ্টা করে তাকে জয়যুক্ত করব। আমরা সেই লক্ষ্যে আমরা একত্রবদ্ধ থাকব। আর যারা আমাদের এই দলের মধ্যে বিভাজন তৈরি করতে যাবে, আমরা শক্ত হাতে তার প্রতিরোধ করব। ঠিক আছে? সবাইকে, যারা সন্ত্রাসকে সমর্থন করবে আমরা তাদের বিপক্ষে অবস্থান নেব। পরিষ্কার কথা। সে যাই হোক, সবাইকে আবারও ধন্যবাদ দিয়ে সুস্বাস্থ্য কামনা করে এবং আগামী দিনেও এইভাবে খুকসা থানা বিএনপির আহ্বায়ক জনাব বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন খান এবং পৌর বিএনপির আহ্বায়ক জনাব বীর মুক্তিযোদ্ধা এজিপি রশিদ রেজার বাজু চাচার নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ থেকে আমরা দলকে সুসংগঠিত করে আগামী দিনে দল যাতে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আমাদের প্রার্থীকে জয়যুক্ত করতে পারি, সবাই একমত থাকবেন। সবার কাছে এই প্রত্যাশা রেখে সবার সুস্বাস্থ্য কামনা করে বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক। খালেদা জিয়া জিন্দাবাদ।
বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই সভার মাননীয় সভাপতি উপজেলা আহ্বায়ক জনাব বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন ভাই এবং আমার প্রিয় পৌরসভার আহ্বায়ক এজেডি রশিদ রেজা ওয়াজু ভাই এবং উপস্থিত সমস্ত নেতৃবৃন্দ এবং কর্মীদেরকে শুভেচ্ছা জানিয়ে আমি কিছু কথা বলতে চাই। আমি এই আনিস কুষ্টিয়া সরকারি কলেজে যখন পড়াশোনা করি, একসাথেই পড়তাম, তখন থেকেই আমাদের কাছ থেকে 10-20 টাকা নিয়ে ওই সেই 80-82 সালে সে চলতো। তার বাপের অনেকগুলো সন্তান, সে আমাকে বিভিন্ন সময় অফার দিয়েছে। আমি একদম চাকরিজীবী করতাম, ব্যাংকে চাকরিতে ছিলাম, আমি রাজনীতিতে তখন ছিলাম না, কিন্তু মনে প্রাণে আমরা বিএনপি। আমার টোটাল পরিবার, আমার মা আলাউদ্দিন ভাইকে এত ভালোবাসতো, মুক্তিযোদ্ধাকালীন সে আমার মার হাতে বউ খাইছে। তা আমি আলাউদ্দিন ভাই যে যতই নিন্দা করুক, আমি নিন্দা করতে পারিনি। আর এই যে সৈয়দ আমদাদ, আনিস এবং মেহেদি আহমেদ রুমি, এদের অপকর্মর প্রতিবাদ আমরা প্রয়োজনে মিছিল করে করব এবং তাদেরকে খুব সাথে অপদস্থ করে আমরা বিদায় করব, যাতে আমাদের দলে বিভাজন সৃষ্টি না করে। ধন্যবাদ। আমি এইটুকুই বলে শেষ করতেছি।